শিল্পী দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আজকের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে। জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই নতুন সরকারের জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। এই বিষয়ের উপর আজকে দুটি দল তাদের ছায়া সংসদে বক্তব্য প্রদান করবেন। আমরা প্রথমে আজকের এই প্রতিযোগিতার সরকারি বিরোধী দলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা তারা হলেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রিয়া দেব, মাননীয় ছায়ামন্ত্রী মাহমুদুল হাসান নাইম এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম শরীফ। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হল মাননীয় বিদ্রোহী নেতা সুমাইয়া আক্তার মিম, মাননীয় বিদ্রোহী উপনেতা নুসরাত জাহান নিসার এবং মাননীয় বিদ্রোহী সংসদ সদস্য সৌমিত্র রক্ষিত। আজকের এই প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন তারা হচ্ছেন সাংবাদিক রিজভী নামাজ, বিজনেস এডিটর ও বিশেষ প্রতিনিধি চ্যানেল আই, সাংবাদিক জাকির হোসেন, বিজনেস এডিটর দৈনিক সমকাল, সাংবাদিক দৌলত আক্তার মালা, প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বিশেষ প্রতিনিধি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ বিচারক সাংবাদিক রেফায়েতুল্লাহ মৃধা, সাবেক প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও সিনিয়র রিপোর্টার দ্য ডেইলি স্টার। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদ শুরুতেই আজকের সরকারি দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা প্রিয়া দেবকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাব আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রধান অঙ্গীকার হবে অর্থনীতি পুনরুজ্জীবিত করা। তারেক রহমানের রাজনীতির সাফল্য নির্ভর করবে অর্থনীতি পুনরুদ্ধার করার উপর। মাননীয় স্পিকার, নতুন সরকারের প্রতি জনপ্রত্যাশা নিয়ে টাইমস ম্যাগাজিনের বিশ্লেষণ যখন আন্তর্জাতিক স্থিতিশীলতার কথা বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছে, তখন আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেই প্রস্তাবটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবের সংজ্ঞায়নের প্রেক্ষাপটটি হলো নতুন সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়াটি আসলে কি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরি, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, ব্যাংকিং খাতের আস্থাহীনতা দূর করা, অর্থ পাচার দূর করা, আর্থিক দুর্নীতি আর অপচয় বন্ধ করা, জননিরাপত্তা নিশ্চিত করা। এই জনপ্রত্যাশা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের প্রস্তাবের এই প্রত্যয়ের মাধ্যমে মুখ্য ভূমিকা রাখবে অর্থনৈতিক স্থিতিশীলতা। মাননীয় স্পিকার, কেন অর্থনৈতিক স্থিতিশীলতা জনপ্রত্যাশা পূরণে মুখ্য ভূমিকা রাখবে তার কারণগুলো হলো: 1, অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হয়। 2, অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান বাড়ে, দুর্নীতি কমে, আর্থিক খাতে শৃঙ্খলা আসে এবং 3, অর্থনৈতিক স্থিতিশীলতার উপর রাজনৈতিক সাফল্য নির্ভর করে। নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যখন 180 দিনের কর্মপরিকল্পনার মধ্যে প্রথম অগ্রাধিকার ঠিক করেন স্থবির হওয়া অর্থনীতির পুনর্গঠন করা, যখন প্রধানমন্ত্রী সকাল 9টায় সচিবালয়ে গিয়ে অফিস করছেন, নিজে ট্রাফিক সিগন্যাল মেনে ভিভিআইপি প্রোটোকল ছাড়া চলছেন, প্রধানমন্ত্রীর পরিবহন পুলের গাড়ি 14টি থেকে কমিয়ে 4টিতে নামিয়ে আনছেন, প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার না করে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে জ্বালানি সংরক্ষণ করছেন, যখন নতুন সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, কৃষকদের ঋণ মওকুফ করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে, বিনিয়োগ বাড়াতে, কর্মসংস্থান বাড়াতে কাজ করছে, যখন $446 বিলিয়ন অর্থনীতিকে $1 ট্রিলিয়ন করার লক্ষ্য ঠিক করছে, তখন এই কর্মযোগ্যই প্রমাণ করে মাননীয় স্পিকার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে এই সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ পুনরুদ্ধার করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমাদের আজকের প্রধান অতিথি সিপিডির সম্মানিত ফেলো ডক্টর ফাহমিদা খাতুন ম্যাম বলেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে না, বৈষম্য আরও গভীর হবে, মানুষের প্রকৃত আয় বাড়বে না। আমরাও কিন্তু আজকের সংসদে মাননীয় স্পিকার ঠিক একই কথা বলছি। অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, বিনিয়োগ পুনরুদ্ধার করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনপ্রত্যাশা পূরণ করতে হবে, 24 জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। মাননীয় স্পিকার, আজকে তারেক রহমানের সরকার খাল খনন কর্মসূচি নিয়েছে। তারেক রহমানের সরকার মাননীয় স্পিকার বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা বলছে। আজকে তারেক রহমানের সরকার জনবান্ধব হওয়ার কথা বলছে, যা দেখলে কিন্তু মাননীয় স্পিকার আমাদের জিয়াউর রহমানের কথা মনে পড়ে। তিনি কৃষি বিপ্লব করেছিলেন মাননীয় স্পিকার, খাল খননে বিপ্লব করেছিলেন মাননীয় স্পিকার, তিনি বাংলাদেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন। আজকে মাননীয় স্পিকার ওনার এই কাজ দেখলে আমাদের বেগম খালেদা জিয়ার কথা মনে পড়ে, যিনি কিনা মাটি ও মানুষের মানুষ ছিলেন মাননীয় স্পিকার, আপসহীন নেত্রী ছিলেন, যার কণ্ঠে প্রতিধ্বনিত হতো সবসময় জনগণের প্রত্যাশা কিভাবে পূরণ করা
করা যায়। সেই প্রতিচ্ছবি যখন মাননীয় স্পিকার আমরা আজকে দেখতে পাই, তখন খালেদা জিয়ার সেই কথাটি আমাদের মনে পড়ে, মাননীয় স্পিকার, বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই। আজকে মাননীয় স্পিকার, এই জনবান্ধব সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে যখন জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে, তখন মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাব এই সংসদে সর্বসম্মতিক্রমে যাতে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে বলতে চাই, সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক, লোকের পাশে অন্য লোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা প্রিয়া দেবকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। এরপর যে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের নতুন সরকারের যে জনপ্রত্যাশা পূরণে করণীয়গুলো নিয়ে এই প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা সুমাইয়া আক্তার মিনকে আহ্বান জানাচ্ছে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে জনকল্যাণ ও স্বচ্ছতার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিজের চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং চালানি ব্যবহার করছে, যা রাষ্ট্রের অর্থ সাশ্রয় ও দায়িত্বশীলতার একটি উজ্জ্বল উদাহরণ। প্রোটোকল, গাড়ি বহর এবং সারিবদ্ধভাবে পুলিশের অবস্থান প্রথা বাতিল করেছেন, যা রাস্তার যানজট কমিয়ে জনভোগান্তি হ্রাস করছে। এই সরকার বাস্তব গ্রহণের মাধ্যমেই জনপ্রত্যাশা পূরণের এগিয়ে যাচ্ছে, যা সত্যিকার অর্থেই একটি জনবান্ধব সরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা দেখেছি বিগত 15 বছরে রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক দুর্বলতা এবং বিচার বিভাগের সীমাবদ্ধতা কিভাবে সাধারণ মানুষের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। রাজনৈতিক অস্থিরতা বহুবার প্রশাসনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। বিচার ব্যবস্থার দুর্বলতা মানুষের আস্থা কমিয়ে দিয়েছে এবং সামাজিক ন্যায় বিচারের ধারাকে ক্ষতিগ্রস্ত করেছে। ঠিক বাস্তবতার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করে যখন নতুন সরকার কিভাবে কেবল অর্থনৈতিক স্থিতিশীলতার অর্জনের মাধ্যমেই জনপ্রত্যাশা পূরণ করবে তা এই সংসদে প্রশ্নবিদ্ধ। নতুন সরকার 180 দিনের কর্মপরিকল্পনা নিয়েছে, যেখানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি নিশ্চয়তা এবং ব্যবসা বাণিজ্যের ছন্দ ফেরানো রয়েছে প্রথম প্রাধান্যের তালিকায়, যা প্রমাণ করে সরকার জনগণের স্বস্তি ফেরাতে বাস্তব উদ্যোগে কাজ করছে। মাননীয় স্পিকার, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ডক্টর ফাহমিদা খাতুন ম্যামের একটি বক্তব্য কোড আনকোড করছি। নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে একটি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। এর জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক ও মুদ্রানীতি সমন্বয়, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা জরুরি। তবে এসব উদ্যোগ কার্যকর করতে প্রয়োজন অর্থনৈতিক স্থিতিশীলতা, ন্যায় বিচারের সুষ্ঠু প্রতিষ্ঠা। মাননীয় স্পিকার, এতেও প্রমাণিত হয় রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন কেবলমাত্র জনপ্রত্যাশা পূরণ করতে সম্ভব নয়। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে আমরা দেখেছি নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা করে, যার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও সংহতি বাড়িয়ে জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে নতুন সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে অন্যতম অগ্রাধিকার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নির্দেশনা দিয়েছে নতুন প্রধানমন্ত্রী, যেই নির্দেশনায় চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসীদের তালিকা করে বিশেষ অভিযানের ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয় মাননীয় স্পিকার, পুলিশের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, প্রতিটি থানাকে জবাবদিহির আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা এবং কার্যকর চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার উদ্যোগের মাধ্যমে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যা আবারও প্রমাণ করে নতুন সরকারের জনপ্রত্যাশা পূরণে, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই, বর্তমান এমন একটি ভঙ্গুর পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন সরকার কেবলমাত্র অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই নয়, আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, শিক্ষার পুনর্বিন্যাস, কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক স্থিতিশীলতার সমন্বিত বাস্তবায়নের মাধ্যমেই নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। তাই এই সংসদে যেন এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা সুমাইয়া আক্তার মিনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী মাহমুদুল হাসান নাইমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধান ভানতে শিবের গাওয়া গীতের মতন বিরোধী দলীয় নেতা শুরুতেই যেখানে বিতর্কের বলে গেলেন যে বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে, রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে, আইন শৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে, মব সন্ত্রাস দমনের মাধ্যমে, পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে
এই নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। ঠিক তখনই এই বিষয়টি কিন্তু স্পষ্টত হয়ে যায় মাননীয় স্পিকার, তারা আজকের এই বিতর্কের বিষয়টি হয়তো বুঝতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই নতুন সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারবে কিনা। আজকের এই পলিসি ডিবেটে তাদের প্রমাণ করতে হতো মাননীয় স্পিকার, বিরোধী দলের প্রমাণ করতে হতো অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হলে নতুন সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারবে না। সরকার কি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে চায় না, নাকি সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতেই পারবে না? সেখানে একটি যুক্তির মাধ্যমেও তারা প্রমাণ করতে পারেনি মাননীয় স্পিকার, যার কারণে তারা তাদের আজকের এই বিতর্কের কোনো যুক্তি, কোনো তর্ক এই সংসদে টিকে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, শুরুতেই যুক্তি খণ্ডন, কিছু তুলনামূলক যুক্তি খণ্ডন তুলে ধরছি মাননীয় স্পিকার। বিরোধী দলীয় নেতা যেখানে বলে গেলেন বিচার বিভাগের স্বাধীনতার কথা, ঠিক সেখানেই বলতে চাই বিচার বিভাগ যে ইতিমধ্যেই স্বাধীন ঘোষিত হয়েছে উনি সেটা জানেই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আইন শৃঙ্খলার কথা বললেন এবং তার সাথে তিনি নিজে কোট করে উপস্থাপন করলেন যে নতুন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে গ্রেপ্তার করবে এবং তিনি এই বিষয়টাও হয়তো অবগত রয়েছেন যে আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে আজকে তাদের উপস্থাপিত যুক্তির কোনো একটিও আজকের বিতর্কের সাথে সম্পর্কিত না, সেখানে বলাই বাহুল্য যে সরকার, এই নতুন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই জনপ্রত্যাশা পূরণ করতে এগিয়ে যাবে। আজকের এই মহান সংসদে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি হিসেবে ডক্টর ফাহমিদা খাতুন ম্যাম। ম্যামের 12 ফেব্রুয়ারি যেই উক্তিটি তিনি করেছিলেন, এটাও কিন্তু আমাদের বিরোধী দলীয় নেত্রীরা আজকে সেটা উপস্থাপন করছেন, কোট করেছেন। শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন নয়, অর্থনৈতিক শৃঙ্খলাও বেরোতে হবে মাননীয় স্পিকার। নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সেখানে বিরোধী দল কেন এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিরোধিতা করছে, কেনই বা আর্থিক খাতের শৃঙ্খলা বেরোনোর বিরোধিতা করছে, তা আমাদের বোধগম্য নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলতে চাই যেখানে সিপিডি বলছে রাজস্ব খাত গভীর চাপে রয়েছে মাননীয় স্পিকার, খাদ্যমূল্য 8.29%, সেইখানে এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ কোন বিষয়টাকে আগে এই বর্তমান সরকারের কাছে তাদের চাওয়া থাকতে পারে? অবশ্যই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতাও আসবে না, সামাজিক সুরক্ষাও নিশ্চিত হবে না মাননীয় স্পিকার। আমরা দেখেছি কিভাবে দেশটাকে বাপদাদার তালুক মনে করে লুটপাট করেছিল ওই হাসিনা রেজিম, ওই এস আলম, গর্বের বাবারা ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছিল। 28 লক্ষ কোটি টাকা মাননীয় স্পিকার এই দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছিল। সেটা আমার এই বাংলাদেশের জনগণের মানুষের টাকা। সেই যে ব্যাংকিং খাতের উপরে জনআস্থা ফিরিয়ে আনতে হবে এবং পাচারকৃত এই অর্থকে ফেরানোর জন্য কিন্তু তারেক রহমানের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনাদের অবগত থাকা উচিত ছিল যে ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে মাননীয় স্পিকার, যার একটাই লক্ষ্য অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে জনপ্রত্যাশা ফিরিয়ে এনে এই নতুন সরকার এগিয়ে যাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তাই আজকে এই সংসদে এই প্রস্তাবটি গ্রহণের জোর দাবি জানিয়ে কবি রফিক আজাদের ভাষায় বিরোধী দলের উদ্দেশ্যে বলে যেতে চাই মাননীয় স্পিকার, ভাত দে না হারামজাদা, না হয় মানচিত্র চিবিয়ে খাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী মাহমুদুল হাসান নাইমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা নুসরাত জাহান নিশাতকে তার বক্তব্য প্রদান করবার জন্য। টিবিএস নিউজের একটি প্রতিবেদনে অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালে আওয়ামী লীগ শাসক দেখিয়েছে কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের আড়ালে গণতন্ত্র ধ্বংস, মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের বৈধতা দেওয়া হয়েছিল। এর ফলে গণতন্ত্রকে হত্যা করে এক চোরাতন্ত্রে পরিণত করা হয়েছিল, যেখানে ব্যাংকিং খাতকে ধ্বংস করে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয়েছিল মাননীয় স্পিকার। তাই কাঠামোগত রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর না করে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে একমাত্র উপরিভাগের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন মানে বালুর উপর প্রাসাদ নির্মাণ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী একটি সুন্দর গল্প শুনিয়ে গেলেন, যেখানে সরকারি দলের মতে নতুন সরকার ক্ষমতায় এসেছেন, তারা শুধু জিডিপি বৃদ্ধি করবেন এবং বস্তায় বস্তায় টাকা দিয়ে জনগণের জনপ্রত্যাশা পূরণ করবেন। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতা কি তাই? না মাননীয় স্পিকার, বাস্তবতা তা নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনার দিকে। আমরা দেখেছি দাদিকে হত্যা করে ঘর থেকে নাতনিকে সরিষা খেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার। পার্বত্য চট্টগ্রামে ইরার মতো শিশুকে ধর্ষণের পরে ইকো পার্কে গলা কেটে ছেড়ে আসা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রতিদিন পত্রিকা খুললে আমরা দেখতে পারি ধর্ষণ, হত্যার খবর। আমাদের সামাজিক ব্যবস্থার দুর্বলতা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে মাননীয় স্পিকার। ঠিক এই জায়গায় আমার নতুন সরকার এই ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে এবং দ্রুত
বিচার কার্য করার পদক্ষেপ নিয়েছে। মাননীয় স্পিকার, যা জনগণের নিরাপত্তা এবং ন্যায্য বিচারের যে প্রত্যাশা তা পূরণে সরকার সোচ্চার হয়েছে এবং ভূমিকা রাখছে, যা সরকারি দল কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, মাননীয় স্পিকার, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবেন এবং বাস্তবায়ন করবেন। অতীতে বিচার ব্যবস্থা ছিল রাজনৈতিকভাবে প্রভাবিত, যা মানুষের ন্যায্য বিচার দিতে পারতো না। মাননীয় স্পিকার, এমনকি আমাদের গণতন্ত্রের প্রতীক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় খালেদা জিয়াকে অযৌক্তিকভাবে এবং অমানবিকভাবে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার নিজ মাতৃভূমি থেকে অনেক দূরে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, এই বাস্তবিক অভিজ্ঞতার শিকার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন ভবিষ্যতে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সে হোক মন্ত্রী, সে হোক পথচারিত একজন মানুষ, সবার জন্য আইনের সমান ব্যবস্থা করা হবে। কেউ যাতে বিচার বিভাগকে প্রভাবিত না করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে। মাননীয় স্পিকার, চলেন একটু বহির্বিশ্বে ঘুরে আসি। মাননীয় স্পিকার, নজর দিন সংযুক্ত আরব আমিরাতের দিকে। দুবাইয়ের চাকচিক্য, আবুধাবির তেলের সম্পদ, বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, কিন্তু মাননীয় স্পিকার সেখানে গণতান্ত্রিক নির্বাচন নাই। মাননীয় স্পিকার, সেখানে মানুষের মত প্রকাশের অধিকার নেই। মাননীয় স্পিকার, ফ্রিডম হাউস রিপোর্টের অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের সূচকে 17% মাননীয় স্পিকার তাদের মত প্রকাশের স্বাধীনতা সূচক দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, অর্থনীতি চকচকে কিন্তু জনগণের নাগরিক স্বাধীনতা নেই, শূন্যের কোঠায় নেমেছে মানুষের জনগণের স্বাধীনতা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন চীনের দিকে, বিশ্বের দ্বিতীয় অর্থনীতির সবচেয়ে বড় দেশ, গণমাধ্যমে নিয়ন্ত্রিত, বিরোধী দলের মত দমন, সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর উপর নিপীড়ন এবং সঠিকভাবে সিঙ্গাপুর, জাপান, ফ্রান্সের মতো দেশগুলো। মাননীয় স্পিকার, 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, এই উদাহরণগুলো প্রমাণিত করে যে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, উন্নয়ন যথেষ্ট নয়, জনগণের প্রত্যাশা পূরণ হলো আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিক নিরাপত্তা। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান একটি গাড়ি চালাচ্ছেন, সেই গাড়ির 4টির চাকা, একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, বিচার বিভাগের স্বাধীনতা, জনপ্রশাসন নিয়ন্ত্রণ এবং অস্থিতিশীলতা। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের সরকারি দল শুধুমাত্র একটি চাকার উপর ভিত্তি করে গাড়িটি চালাতে চাচ্ছে। এ যেন এই সংসদে এই প্রস্তাবটি যাতে কোনোভাবেই গৃহীত নয় তার জোর দাবি জানিয়ে প্রস্তাব শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা নুসরাত জাহান নিশাতকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম শরীফকে তার বক্তব্য প্রদান করবার জন্য। নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হোক অর্থনীতির পুনরুদ্ধার। বাংলাদেশ প্রতিদিন। নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত অর্থনৈতিক সুব্যবস্থাপনা, বণিক বার্তা। নতুন সরকারের কাছে প্রত্যাশা অর্থনীতির গতির পাশাপাশি স্থিতিশীলতা। প্রথম আলো। মাননীয় স্পিকার, বিতর্কের এই পর্যায়ে এসে জাতীয় দৈনিকগুলোর শিরোনাম আবারও পড়ছি, কেননা বিরোধী দলের দুজনের বক্তব্য শুনলাম, ঠিক কেন তারা আজকের প্রস্তাবে বিরোধিতা করছে এটি বুঝতে পারলাম না। মাননীয় স্পিকার, আজকে যেখানে কেন অর্থনৈতিক স্থিতিশীলতার দরকার নেই, কেন নতুন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে জনগণের জনপ্রত্যাশা পূরণ করতে পারবে না, এটি পিছিয়ে যাবে, সেটি তারা আজকে বলে যেতে পারেননি। মাননীয় স্পিকার, আজকে যখন জাতীয় দৈনিকগুলোর শিরোনাম অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছে, আজকে আমাদের প্রধান অতিথি ডক্টর ফাহমিদা খাতুন যখন অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, আজকে সেন্টার ফর পলিসি ডায়ালগ, বিশ্ব ব্যাংক, IMF সহ সরকারের সকল সংস্থা সবাই সকল অর্থনীতির পুনর্গঠনকে প্রাধান্য দিচ্ছেন, এগিয়ে রাখছেন, অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, তখন আমাদের বিরোধী দল বলছে জনসচেতনতার কথা, রাজনৈতিক স্থিতিশীলতার কথা, বিচার বিভাগের স্বাধীনতার কথা। মাননীয় স্পিকার, এ যেন গায়ে মানে না আপনি মোড়ল। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট হাসিনা সরকারের ঋণ করে ঘি খাওয়ার প্রবণতার কারণে বাংলাদেশের বর্তমান ঋণ দাঁড়িয়েছে 24 লাখ কোটি টাকার বেশি। আমাদের অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে জিডিপির 22.6%, রাজস্বের 79.4% ব্যয় হয় ঋণ মেটাতে। আজকে মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে IMF বলছে নতুন সরকারকে অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে সবচেয়ে বেশি জোর দিতে হবে, নাহলে বাংলাদেশ মন্দ ঋণের দেশ হবে, কর্মসংস্থান হবে না, বিনিয়োগ হবে না। মাননীয় স্পিকার, এখন আজকে সংসদের কাছে প্রশ্ন, জনপ্রত্যাশা পূরণে সরকারকে ঠিক কি করতে হবে? অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে, নাকি হচ্ছে আপনার মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে হবে? অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করতে হবে, নাকি হচ্ছে আপনার রাজনৈতিক যে সদিচ্ছা সেটা নিশ্চিত করতে হবে? সুতরাং মাননীয় স্পিকার, আজকে যে বিশ্ব বাস্তবতায় বিরোধী দল হয়তো ভুলেই গেছে মাননীয় স্পিকার, আজকে ইরান আমেরিকার যে যুদ্ধ তথা মাননীয় স্পিকার মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে, সেখানে বিশ্ব জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় স্পিকার রেশনিং করে জ্বালানি সংকট মোকাবেলা করবে। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী উনি নিজে যখন নির্দেশনা দিয়েছেন যাবতীয় আলোচনা পরিহার করুন, আপনি ফ্যান লাইট অযথা চালিয়ে রাখবেন না, AC 25 ডিগ্রি সেলসিয়াসে রাখুন। মাননীয় স্পিকার, এই সব কিছু যখন করা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য, তখন আর বলতে দ্বিধা থাকে না মাননীয় স্পিকার। অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমেই নতুন সরকার, বর্তমান সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। আজকে যখন মাননীয় স্পিকার মধ্যপ্রাচ্যের সংকট যখন তীব্রতর হচ্ছে, তখন সরকার জনপ্রত্যাশা পূরণে কি করবে? ওই বিরোধী দলের দেখানো বিভাগকে, বিচার
বিচার বিভাগকে স্বাধীন করবে, নাকি মাননীয় স্পিকার জ্বালানি সংকট নিরসনে কাজ করবে জ্বালানি চুক্তির মাধ্যমে, কূটনীতির মাধ্যমে? মাননীয় স্পিকার, তারা আসলে আজকে বিশ্ব রাজনীতিই বুঝতে পারে না। তারা আসছে মাননীয় স্পিকার এখানে অর্থনৈতিক স্থিতিশীলতা দিয়ে বড় লেকচার দিতে। মাননীয় স্পিকার, আজকে নতুন সরকার ইতিমধ্যে মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় দফায় দফায় বৈঠক করেছে। মাননীয় স্পিকার, যাত্রীদের টিকিটের খরচ কমানো হয়েছে, নতুন করে লক্ষাধিক মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ চলছে, ভাষা শিক্ষা বাধ্যতামূলক করছে যাতে আমার দেশে রেমিটেন্স প্রবাহ বজায় থাকে, রেমিটেন্স প্রবাহ বাড়ে। মাননীয় স্পিকার, সুতরাং নতুন সরকার যে এই উদ্যোগগুলো গ্রহণ করছে এই সবগুলো কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যই করেছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের নতুন সরকার এলডিসি উত্তরণের 3 বছরের জন্য পেছনের জন্য আবেদন করেছে, যার লক্ষ্য কিন্তু শুল্কমুক্ত বাজার সুবিধা নিশ্চিত করা, শুল্কমুক্ত বাজার ধরে রাখা। মাননীয় স্পিকার, আজকে ওষুধ শিল্পের পোশাক শিল্পের প্যাটার্ন সুবিধা, শুল্কমুক্ত বাজার সুবিধার মাধ্যমে জনপ্রত্যাশাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমাদের এখানে প্রধান অতিথি মাননীয় স্পিকার ডক্টর ফাহমিদা খাতুন নিজে বলেছেন এলডিসিতে গেলে বছরে ক্ষতি হবে $8 বিলিয়ন। মাননীয় স্পিকার, এখন যদি বছরে $8 বিলিয়ন লাভ হয়, সেক্ষেত্রে আপনার বলেন তো মাননীয় স্পিকার যে অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন আছে কি নাই, এটা একটু বলে যাবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই প্রস্তাব যেন এই সংসদে গৃহীত হয়, আমার সোনার বাংলা, আমার স্বনির্ভর বাংলাদেশ যাতে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৌমিত্র রক্ষিতকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, শুনছিলাম সরকারি দলের বক্তব্য এবং ভাবছিলাম আমি সহ উপস্থিত সকলের মনের মধ্যে মনে হয় একটাই প্রশ্ন, নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশাগুলো কি কি? এই সকল প্রত্যাশা কি অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হবে কি? কখনোই সম্ভব হবে না মাননীয় স্পিকার। আমরাও বলি যে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, আমরাও বলি যে আপনার আইন শৃঙ্খলার উন্নতি প্রয়োজন, এবং এই প্রত্যেকটা জিনিসকে সমন্বিত করে আপনি অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারবেন। অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা আনার পূর্ব শর্তই হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, জনপ্রশাসন, বাক স্বাধীনতা। এই প্রত্যেকটা জিনিস যখন আপনার সমন্বিত হবে তখনই আপনার জনপ্রত্যাশাগুলো পূরণে এগিয়ে যাবে নতুন সরকার। যদি সম্ভব হতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কখনোই 180 দিনের পরিকল্পনায় 3টি বিষয়কে অগ্রাধিকার দিতেন না, যেখানে আইন শৃঙ্খলা, নিরাপত্তা অগ্রাধিকারে আছে, যার ফলশ্রুতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালাচ্ছেন। অতীতের মতো দাবিদারি নয়, পুলিশকে জনমাধ্যম করছেন, কিংবা যানজট কমাতে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করছেন। নতুন সরকারের কার্যক্রমের উদ্দেশ্য একটাই, জনপ্রত্যাশা পূরণ করা। এবং এই জনপ্রত্যাশা পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা আমার বিরোধী দলীয় নেতা ও উপদেষ্টা অলরেডি এখনো দেখিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমি তা আরেকটু স্পষ্ট করে বলতে চাই। দেখুন, তারেক রহমান বিরোধী দলীয় নেতার বাসায় সাক্ষাৎ করেছেন রাজনীতিক স্থিতিশীলতা আনতে, ও তার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করতে অনেক বড় ভূমিকা রেখেছে। জনগণের প্রত্যাশা আরও যে সরকার সকল প্রকার সহিংসতা দমন করতে হবে, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীনতা দিতে হবে। গত 31শে জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান তার পডকাস্টে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এক আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষামন্ত্রীকে তা বাস্তবায়নের নির্দেশ দেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ওয়ান টিচার ওয়ান ট্যাগ নামক যুগান্তকারী পরিকল্পনা ঘোষণা করেন। শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করা হয়েছে এবং বাজেট শেখার ফলাফলের ভিত্তিতে ব্যবহৃত হবে। শিক্ষক প্রশিক্ষণ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব, ডিজিটাল কন্টেন্ট ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষার মান বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশনেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, যা সুস্পষ্টভাবে প্রমাণ করে নতুন সরকার শিক্ষা কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেশে মব কালচার ও আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা তা বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মব কালচার শেষ ঘোষণা দিয়ে গণপিটুনি, হামলা ও অগ্নিসংযোগ নিষিদ্ধ করেছেন। প্রশাসনকে কঠোরভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে মবের শাসন বন্ধ করে জনশান্তি ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যা আবারও প্রমাণ করে নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এই মব কালচারের মতো ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করে ছাত্র সমাজকে ক্লাসরুমে ফেরানোর যথেষ্ট সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন নতুন সরকারের জন্য প্রয়োজনীয়, কিন্তু তা কখনোই একচ্ছত্র বা জনপ্রত্যাশার সবটুকু পূরণে এগিয়ে যাবে না। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানকে তার নিজ প্রাতিষ্ঠানিক কার্যালয়ে হত্যার ঘটনা। যেই দেশে একজন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান নিরাপদ থাকেন না, সেই দেশে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে স্থিতিশীলতা অর্জন না করে নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে তা অনেকটা পাচন দিয়ে
মাছ রাখার মতো। বিপ্লব পরবর্তী দেশের আইন শৃঙ্খলা ও জননিরাপত্তাটা কতটা ভয়াবহ অবনতি হচ্ছে। যখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে তখন দেশের আইন শৃঙ্খলার অবস্থার অবনতি ছিল, রাজনৈতিক অস্থিতিশীলতা চলমান এবং অর্থনীতির অবস্থা ভঙ্গুর। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সরকার একের পর এক জনপ্রত্যাশা অর্জনে পদক্ষেপ নিয়ে যাচ্ছে। তখন সরকারি দল অবান্তর প্রস্তাব উত্থাপন করে সংসদকে বিভ্রান্ত করে যাচ্ছে। নতুন সরকারের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে আমার আপনার সহযোগিতা প্রয়োজন। স্পিকার, আজকে যদি আপনি এই প্রত্যেকটা জিনিসকে সমন্বয় না করেন, কেবলমাত্র অর্থনীতির স্থিতিশীলতার উপর জোর দেন, আপনি কখনোই জনপ্রত্যাশা পূরণ করতে পারবেন না। তাই স্পিকার, আপনার সহযোগিতা প্রয়োজন। আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত না করার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার। নতুন সরকারের জন্য আসলে চ্যালেঞ্জ কি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, নাকি রাজনৈতিক, সামাজিক এবং অন্য যে করণীয়গুলো রয়েছে সেগুলি এ নিয়ে আমাদের আজকে ছায়া সংসদে ছায়াযুদ্ধ চলছে, তর্ক চলছে, ছানিত কথার যে এক পক্ষ আরেক পক্ষে ঘায়াল করবার সেই পক্ষ প্রতিপক্ষ নিয়ে আলোচনা চলছে। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনেছি। আমাদের সাথে আজকের যে প্রস্তাবিত বিষয় অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে, এ বিষয়ে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা সম্মানিত প্রধান অতিথি ডক্টর ফাহমিদা খাতুনের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে যুক্তি খণ্ডন পর্বে আবারও কিছুক্ষণ বক্তাদের বক্তব্য শুনে নেই। সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সোমাইয়া আক্তার মিমের কাছ থেকে তার সর্বশেষ 2 মিনিটের বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় ফ্লোর প্রদান করার জন্য। কোভিড মহামারীর পর ফ্যাসিস্ট সরকারের পতন, দীর্ঘদিনের অত্যাচার ও গণপ্রতারণার অবসানের পর জনগণ নতুন একটি সরকারকে নির্বাচিত করেছে। এই নতুন সরকার দেশের ভঙ্গুর পরিস্থিতি পরিবর্তন করে জনস্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য গুরুত্ব পদক্ষেপ গ্রহণ করে চলছে। নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও সমন্বয় স্থাপন করছে, যা দেশের ভঙ্গুর পরিস্থিতি মজবুত করছে। মাননীয় স্পিকার, আজকে আমরা এই জায়গাটিতেই বিরোধিতা করেছিলাম যে এই ভঙ্গুর পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি সরকার রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন না করে, সরকার অর্থনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে, মব সৃষ্টি দমন না করে, তাহলে কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই সরকার জনপ্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। এই রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে সরকার জনপ্রতিষ্ঠার পূরণের পথে দৃঢ়ভাবে এগোচ্ছে, জনগণের অধিকার ও সেবা নিশ্চিত করছে, যা দেশের মানুষ ইতিমধ্যে স্বীকার করছে। এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। মাননীয় স্পিকার, সরকার আইন শাসন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি নিয়েছে। গণপিটুনি বা বিচার বহির্ভূত সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাথে সাথে অসদাচরণ ও বিশৃঙ্খলার কালচার বন্ধ করে শিক্ষার্থী ও যুব সমাজকে শিক্ষা ও সুশাসনের পথে ফিরিয়ে আনার উদ্যোগ দেওয়া হয়েছে। এই সব পদক্ষেপ দেশের জনপথে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে এবং জনগণের আস্থা পুনর্গঠন করছে, যা নতুন সরকার জনগণের জনপ্রত্যাশা পূরণের পথকে ত্বরান্বিত করে। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকারি দল বলে যায় রাজনৈতিক আজকে বলে যায় তারা পাচার, অনেক অর্থ বাহিরে পাচার হচ্ছে। আমার প্রশ্ন, আমার সরকারি দল আজকে যদি রাজনৈতিক স্থিতিশীল না করে কিভাবে তারা এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবে তা আমার জানা নেই। মাননীয় স্পিকার, এই সংসদে তারা আজকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে রাজনৈতিক স্থিতিশীলতা বিচার বিভাগের স্বাধীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মব সৃষ্টি দমন ও শিক্ষা কাঠামো পূর্ণবিন্যাস, কর্মসংস্থান তৈরি না করেই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করে জনপ্রত্যাশা পূরণ কিভাবে সম্ভব। তাই আজকে এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা প্রিয়া দেবকে তার বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আরও একবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমেই আপনাকে বলি আজকের এই বিতর্কে আমরা কখনোই বলি নাই যে আমাদের শুধুমাত্র একমাত্র হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা লাগবে। আমরা বলেছিলাম প্রধান মুখ্য মানে আপনার প্রথমে গুরুত্ব দিতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতাকে। আজকে হচ্ছে আপনারা রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, আজকে আপনারা আইন শৃঙ্খলার উন্নতির কথা বলছেন। মাননীয় স্পিকার, এগুলো হইতেছে আপনাদের ঢাক।
আপনি যখন অর্থনৈতিক স্থিতিশীলতা চাইবেন তখন সহায়ক হিসেবে এই জিনিসগুলো লাগবে, কিন্তু আপনি কখনোই এদেরকে প্রধান জায়গাতে বসাতে পারবেন না। আজকে মাননীয় স্পিকার বিরোধী দলের কাছে বার্ডেন ছিল একটা প্রধান জায়গা দেখিয়ে দেওয়া, যার দিকে হচ্ছে আজকে সরকার প্রথমত ফোকাস করবে, কিন্তু ওনারা আজকে তা দেখাই দিতে পারেন নাই। মাননীয় স্পিকার আজকে সংসদে ওনারা হত্যার কথা বলছেন, ধর্ষণের কথা বলছেন, মব কালচারের কথা বলছেন, ওনারা যেরকম এই কথাগুলো বলতেছিলেন ঠিক সেরকম মাননীয় স্পিকার ওনারা সমাধানও দিচ্ছিলেন যে আমার সরকার কিন্তু বসে নাই, আমার সরকার হচ্ছে ধর্ষক ধরতেছে, আমার সরকার হত্যার বিচার করতেছে, আমার সরকার চাঁদাবাজির বিরুদ্ধে হচ্ছে মাননীয় স্পিকার স্টেপ নিচ্ছে। এখন আপনার এই সহায়ক জায়গাতে যদি সরকার স্টেপ নিয়ে নেয় তাহলে আমাদের কি, আমাদের গুরুত্ব দিতে হবে কোন জায়গা নিয়ে আমাদের সবচেয়ে বেশি চিন্তা। মাননীয় স্পিকার আজকের এই সংসদে যখন আমি হেঁটে আসছি, আজকে মাননীয় স্পিকার আমি জানি যে আমার মাথার উপর 60,000 টাকার ঋণ আছে মাননীয় স্পিকার, $664 ঋণ আছে মাননীয় স্পিকার। আজকে বাংলাদেশে যে সন্তান 1 মাস পরে জন্মাবে মাননীয় স্পিকার, তার মাথা পিছু ঋণের পরিমাণ মাননীয় স্পিকার $664। মাননীয় স্পিকার তাহলে কোন জিনিসটা আমাদের বেশি গুরুত্ব দেওয়ার কথা? মাননীয় স্পিকার আমরা জানি ইরানে ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে মাননীয় স্পিকার, আমরা জানি না আজ থেকে 10 দিন পর বাংলাদেশের অবস্থা কি হবে। আমরা অলরেডি মাননীয় স্পিকার নিউজে দেখেছি যে বাস মালিকরা হচ্ছে টিকেটের টাকা বাড়াতে চাচ্ছে মাননীয় স্পিকার, শুধুমাত্র সরকারের গ্রহণযোগ্য সিদ্ধান্তের কারণে, তারেক রহমানের নেতৃত্বের কারণে মাননীয় স্পিকার এটা হতে পারছে না। কিন্তু এই সিন্ডিকেট মাথাচাড়া দিতে পারে মাননীয় স্পিকার, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চিন্তা। আজকে মাননীয় স্পিকার সরকারকে এই জিনিস নিয়ে ভাবতে হবে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার ওনারা বলছেন কৃষকদের হচ্ছে কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, এবং ফ্যামিলি কার্ড দিতে গেলে নাকি মাননীয় স্পিকার চাঁদা চাওয়া হচ্ছে। এরকম কোনো ঘটনার নজির নাই মাননীয় স্পিকার, এরকম কিচ্ছু ঘটেনি মাননীয় স্পিকার। সেনাবাহিনী নিজে দায়িত্ব নিয়ে মাননীয় স্পিকার এই জিনিস তদারকি করছে। আজকে মাননীয় স্পিকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেপ নিয়েছেন, বলেছেন চাঁদা যদি কেউ চায় মাননীয় স্পিকার সাথে সাথে ওনার সাথে যোগাযোগ করতে মাননীয় স্পিকার। এই সরকার কোনো জায়গাতে মাননীয় স্পিকার ঘাটতি রাখছে না। আজকে মাননীয় স্পিকার তারেক রহমান ক্ষমতায় আসার পর, আজকে মাননীয় স্পিকার শপথ গ্রহণের পর 20 দিনের মধ্যে কোন উদ্যোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করছি? আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করেছি, আমরা কৃষক কার্ড নিয়ে আলোচনা করেছি, আমরা কৃষকদের উনি ঋণ মওকুফ করে দিয়েছেন তা নিয়ে ভূয়সী প্রশংসা করেছি মাননীয় স্পিকার। কেন করেছি? কারণ আজকের বাংলাদেশে দাঁড়িয়ে এই জিনিসগুলো আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আজকে যদি কৃষকদের পেটে ভাত না থাকে, কালকে সকালে ওটা চালের দাম বাড়লে আপনি কি খাবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার ওনারা বলতেছেন 180 দিনের কর্মপরিকল্পনা নাকি যথেষ্ট না, ওনাদের সাংসদ এসে বললেন। মাননীয় স্পিকার আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলো যখন এই 180 দিনের কর্মপরিকল্পনা না করে 1-2 বছরের কর্মপরিকল্পনা করে ওইটাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে, তখন মাননীয় স্পিকার 180 দিনে আমরা বলবো আমরা ম্যাজিক করে দেখাইতেছি মাননীয় স্পিকার। তারেক রহমান আসার পর ঈদের আগেই মাননীয় স্পিকার ফ্যামিলি কার্ড মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, এই ম্যাজিক মাননীয় স্পিকার এই সরকার করে দেখাচ্ছে। আজকে মাননীয় স্পিকার তারেক রহমানের সরকার ওনারা বললেন যে শিক্ষাতে জোর দিচ্ছে মাননীয় স্পিকার। শিক্ষাতে মাননীয় স্পিকার আমরাও জানি তারেক রহমান 2টি ভাষা শিক্ষার উপর জোর দিয়েছেন। কেন দিয়েছেন মাননীয় স্পিকার? শ্রমশক্তি যাতে বাড়ে মাননীয় স্পিকার। আজকে আমাদের স্টুডেন্টরা মাননীয় স্পিকার ইউরোপ আমেরিকায় পড়তে যায় মাননীয় স্পিকার, আমাদের শ্রমিকরা মধ্যপ্রাচ্যে কাজ করতে যায়। আজকে যদি আমাদের 2টা নতুন ভাষা জানা থাকে মাননীয় স্পিকার, আমি যদি আমার পছন্দ মতো ভাষা শিখতে পারি মাননীয় স্পিকার, উন্নত বিশ্বে সেটা আমি কাজে লাগাতে পারবো মাননীয় স্পিকার। কিসের জন্য? আমার শ্রমশক্তি যাতে উন্নত হয় মাননীয় স্পিকার। সেই জায়গাতে বারবার বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মাননীয় স্পিকার বুলিয়ে উঠছেন। বিচার বিভাগকে অলরেডি স্বাধীন ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার, 20 দিন হয়েছে মাত্র শপথ গ্রহণের, এর মধ্যে এত বড় যুগান্তকারী পদক্ষেপ হয়েছে মাননীয় স্পিকার। আরো কয়েকদিন যাইতে দেন, আপনাদের এই সমস্যা নিয়ে কথাই বলতে হবে না। আজকে মাননীয় স্পিকার ওনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এগুলাকে বলতেছেন, এগুলো তো হচ্ছেই, কিন্তু ওনাদের কাছে প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে হত্যা, ধর্ষণ। এগুলো আমরা মানতেছি হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কিন্তু আপনাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করলে মাননীয় স্পিকার এই সমাজে অপরাধ বাড়বে। আজকে মাননীয় স্পিকার মানুষ খোঁজ রাস্তা পাবে না, কই যাবে মাননীয় স্পিকার? যখন মানুষজন দেখবে হচ্ছে গিয়ে তার চালের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, আজকে যখন হইতেছে মাননীয় স্পিকার বাসের টিকেটের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, এই যে জনগণ উদ্ভ্রান্ত হবে, তখন আমার সরকার কি করবে মাননীয় স্পিকার? এই জন্য আমার সরকার মাননীয় স্পিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য। আজকে দেখেছি আমাদের মন্ত্রী মিনিস্টাররা মাননীয় স্পিকার বৈঠক করছে। আজকে মাননীয় স্পিকার সেই জায়গাতে দাঁড়িয়ে উনাদের বিতর্কের কোনো জায়গাই ছিল না, তাই এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী প্রিয়া দেবকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। জনপ্রত্যাশা পূরণে আসলে সরকারের যে কর্মপরিকল্পনা সেটি নিয়েই কিন্তু আমরা আজকের এই ছায়া সংসদে কথা শুনেছি। আমরা দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং মানুষের যে বড় আকাঙ্ক্ষার জায়গা ডেমোক্রেটিক যে ট্রানজিশন সেটা কিন্তু পূরণ হয়েছে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। কিন্তু শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে যে শুধুমাত্র যে ভোটের অধিকার হরণ করেছে তা নয়, আমরা যতটুকু ভেবেছিলাম তারা যতটুকু ধ্বংস করেছে আমাদের চিন্তার মধ্যে ছিল, এখন আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার শাসন আমলে যা আমাদের ধ্বংস করে গিয়েছে তা আমাদের চিন্তার চাইতে অনেক বেশি, আমাদের ভাবনার চাইতে অনেক বেশি। শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে নষ্ট করে দিয়েছে, ভোটের অধিকারকে নষ্ট করে দিয়েছে, মানবাধিকারকে তারা হরণ করেছে, আইনের শাসনকে তারা ব্যাহত করেছে। সব মিলিয়ে
আমাদের যে চিন্তা ছিল সেই চিন্তার থেকেও বেশি কিছু তারা ধ্বংস করে গেছে শেখ হাসিনার শাসনামলে। এবং সে কারণে আমরা দেখেছি তারা উন্নয়ন নামে রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছে, চাঁদাবাজি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংক লুট করেছে, আর্থিক খাতগুলোকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং শেখ হাসিনার শাসনামলের পরে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন আমাদের হয়েছে, এটি আমাদের জন্য খুবই একটা সুসংবাদ। কিন্তু আমাদের এই যে ভেঙে যাওয়া প্রতিষ্ঠানগুলো, যে অন্যায়, অত্যাচার, গুম, হত্যা এসব যে করে গিয়েছে, সেগুলো থেকে আমাদেরকে এখন মুক্তি পেতে হবে। এবং সেই মুক্তি পাবার জন্যই কিন্তু জনগণের এখন পাহাড় পরিমাণ প্রত্যাশা। জনগণ ভাবছে যে আমরা নতুন সরকারকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতা এনেছি, আমরা আমাদের প্রত্যেকটি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের দিকে সরকার এগিয়ে যাবে বলে সে কারণের জন্য বিএনপির উপর এই মুহূর্তে অনেক বেশি চাপ এবং অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি আশা ভরসা, তারেক রহমানের উপরে অনেক বেশি তাদের আস্থা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে একটা ভঙ্গুর অর্থনীতি তারা হেরিটেজ করছে এবং একই সময় আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সে কারণের জন্য বাংলাদেশে একদিকে শেখ হাসিনার যে অর্থনৈতিক যে ধ্বংসস্তূপ, সে ধ্বংসস্তূপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের আর্থিক খাতকে এক ধরনের ইতিবাচক পরিস্থিতির দিকে নিবার জন্য আমরা দেখতে পাচ্ছি। এবং সে কারণে আমরা মনে করি এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করবার পাশাপাশি সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মব কালচার প্রতিরোধ, স্বাধীন বিচার বিভাগ, কর্মসংস্থান তৈরি করা, বিদেশি বিনিয়োগ আনা, জ্বালানি নিরাপত্তা করা, গণবিজ্ঞানের স্বাধীনতা, শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ অনেক কিছু কিন্তু সরকারকে এই আর্থিক যে সক্ষমতা, অর্থনৈতিক যে পুনরুদ্ধার, তার পাশাপাশি আমাদেরকে করতে হবে। আমরা ইতিমধ্যে বেশ বহুল আলোচিত হচ্ছে বাংলাদেশে 5ই আগস্টের পরে ব্যবসায়ীদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। ব্যবসায়ীরা নানা রকমভাবে তারা মামলার মুখোমুখি হচ্ছে, হয়রানি হচ্ছে। আমরা আজকে মনে করি বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হচ্ছে, তারা যারা বিদেশে অবস্থান করছে তারা দেশে আসতে পারছে না, এগুলো থেকে আমাদের উত্তরণের দরকার। নতুন গভর্নরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, তার বিরুদ্ধে একটা অপপ্রচারের কথা আমার কাছে মনে হয় শুনতে পাচ্ছি। বলা হচ্ছে যে নতুন গভর্নর অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, নতুন গভর্নর ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা তিনি আসার পরপর তিনি সেখানে তাদেরকে তারল্য সুবিধা দিয়েছেন। আসলে এই তথ্যটি মোটেই সঠিক নয়। নতুন গভর্নর তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন 26 তারিখে এবং আমরা দেখেছি যে 9 তারিখে এই ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংকে 1000 কোটি টাকা করে 2000 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। 11 তারিখে 250 কোটি টাকা সে তারল্য সুবিধা প্রদান করা হয়েছে এবং 15 তারিখে নতুন গভর্নর 26 তারিখে নিয়োগ পাবার পূর্বে 15 তারিখে বাকি 750 কোটি টাকা করে 1500 কোটি টাকা এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে প্রদান করা হয়েছে। সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে যে নতুন গভর্নরকে এক ধরনের অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে এই যে তারল্য সুবিধাটা দেওয়া, এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা সবসময়কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। সো সেই কারণের জন্য ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা যে তারল্য সুবিধা প্রদান করা হয়েছে, যেটি পত্রপত্রিকা বা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্রচার করা হচ্ছে, সেটি কিন্তু সঠিক নয়। সে কারণে আমরা মনে করি যে আমি মনে করি যে নতুন গভর্নরকে যে অপপ্রচার, অপব্যাখ্যা দিয়ে তার কাজকে একটু স্থির করবার জন্য, গতিশীলকে একটু স্থিমিত করবার জন্য চেষ্টা করা হচ্ছে, সেটি থেকে বিরত থেকে তাকে একটু সময় দেওয়া দরকার। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তাভাবনা সব কিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সে কারণের জন্য এই মুহূর্তে ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা তার আমলে এসে একদিনের মধ্যে দিয়ে দেওয়ার যে অপপ্রচার, অপব্যাখ্যা, এটি যদি চলতে থাকে তাহলে কিন্তু এটি হবে তার জন্য একটা অবিচার, তার প্রতি অবিচার করা হবে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের যে আর্থিক খাতের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু আমাদেরকে এক ধরনের অর্থনৈতিক সমস্যাকে উস্কে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হতে পারে, বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী আয়, পুঁজিবাজার, জ্বালানি নিরাপত্তা বড় ধরনের হুমকির মধ্যে পড়বে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে যে পেট্রোল পাম্পগুলোকে সেখানে রেশনিং করে তাদেরকে তেল নিতে হচ্ছে। আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকগুলি ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে। আমাদের যে মধ্যপ্রাচ্যগামী যে কর্মীরা তারা বিদেশে যেতে পারছে না, সেখানে সংস্থানের জায়গাটা শঙ্কিত হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কর্মীদেরকে ফিরিয়ে আনা হতে পারে, তারা চাকুরি হারাতে পারে। সেই সকল অবস্থার মধ্যে আমি আবারও বলতে চাই, মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংকট চলছে, যুদ্ধ পরিস্থিতি চলছে, এই যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের শেখ হাসিনার শাসন আমলের যে আর্থিক খাতকে যে ধ্বংসস্তূপে রেখে গিয়েছে, এই সকল কিছু বিবেচনায় বাংলাদেশের যে ব্যবসায়ীরা রয়েছে তারা যদি বড় ধরনের কোনো অপরাধ করে না থাকে, তাহলে তাদেরকে আস্থায় এনে তাদের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে যদি ঢালাও মামলা থেকে থাকে, সেই মামলাগুলো থেকে
অব্যাহতি দিয়ে, আইনের মাধ্যমে অব্যাহতি দিয়ে বাংলাদেশের আর্থিক খাতকে এগিয়ে নিয়ে যাবার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তা না হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনের পূর্বে এবং বর্তমানে যে কর্মপরিকল্পনা গ্রহণ করছেন, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হতে পারে। সর্বশেষ আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে আমাদের আর্থিক খাত যেভাবে আমাদের সুশৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার, আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি, আমাদের মব কালচার, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা সব কিছু মিলিয়েই কিন্তু এই সরকারকে সকল দিকে নজর দিয়ে জনগণের আশা প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের আমাদের সম্মানিত প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতি এমন একটা জায়গায় রয়েছে যে এটা একটা রূপান্তর প্রয়োজন এবং রূপান্তরের জন্য একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এবং যেহেতু সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের চাপের মুখে রয়েছে অর্থনীতি, বহুমুখী চাপ, এর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব ক্ষমতা, উচ্চ ঋণ, তারপরে বিনিয়োগের স্থবিরতা, আর্থিক খাতে বিশেষ করে ব্যাংকিং খাতের দুর্বলতা, নন ব্যাংকিং খাতেও পুঁজিবাজার সব কিছুতেই, জ্বালানি খাতের সংকট একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সব মিলিয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা একেবারেই দুর্বল অবস্থায় রয়েছে। এবং আমরা সেটা এই ধরনের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার যে চাপের মুখে রয়েছে সেটা বেশ কয়েক বছর থেকেই দেখছি এবং বর্তমানে এসে আমরা দেখছি যে এটা আরও ঘনীভূত হয়েছে এই কারণে যে বেশি সময় ধরে, বেশ কয়েক বছর ধরে এই অবস্থা থাকলে অর্থনীতির সেটা একটা ভিশাস সাইকেলের মধ্যে আটকে যায়, সেরকম অবস্থায় মনে হচ্ছে যে আমরা পড়ে গেছি। এবং তার পাশাপাশি আরও সমস্যা যেটা রয়েছে কিংবা চ্যালেঞ্জ, যে বাংলাদেশ এই বছরেই 2026-এর নভেম্বর মাসে 24শে নভেম্বর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাবে, সেটাও একটা চ্যালেঞ্জ, সেটা একটা অগ্রগতির লক্ষণ, কিন্তু সেটা একটা চ্যালেঞ্জ। তারপরে আছে যে বিভিন্ন ধরনের বৈশ্বিক এবং অভ্যন্তরীণ চাপ। বৈশ্বিক চাপের কথা আপনারা বলেছেন অনেকেই, সেটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, অস্থিরতা, সেটার ফলে একটা বাড়তি চাপ রয়েছে। তো সবগুলো মিলিয়ে এখন নতুন যে সরকার দায়িত্ব নিয়েছেন তাদের জন্য একটা বিরাট কর্মযজ্ঞ কিংবা কর্মসূচি প্রণয়ন করতে হবে। তারা নির্বাচনের আগে তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে অর্থনীতিটাকে কিভাবে ঢেলে সাজাবেন এবং সেখানে কি কি লক্ষ্যমাত্রা তারা অর্জন করবেন, সে ব্যাপারে তারা একটা পথরেখা দিয়েছে। আপনারা উল্লেখ করেছেন যে তারা 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন একটা অর্থনীতি দেখতে চায়। তারপরে তারা কর জিডিপি হার বাড়াতে চায়, বিনিয়োগ বাড়াতে চায়, দেশি বিদেশি বিনিয়োগ, এবং এছাড়াও সামাজিক সুরক্ষা বিষয়ক অনেক ধরনের তারা প্রতিশ্রুতি দিয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, তাছাড়া কৃষকদের যাদের 10,000 টাকা পর্যন্ত ঋণ রয়েছে তাদের সুদ মওকুফ করে দেওয়া, এই সমস্ত বিভিন্ন কর্মসূচি তারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু কিছু শুরু করেছেন। এই যে আমাদের বর্তমানে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, এই চ্যালেঞ্জগুলো তো আসলে বেশ কয়েক বছরের পুঞ্জীভূত সমস্যার একটা প্রতিফলন দেখতে পাচ্ছি এবং এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করার জন্য স্বল্প সময়ে সেটা সম্ভব না। মধ্যমেয়াদেও কিছু কিছু সম্ভব, কিন্তু আবার কিছু কিছু সমস্যা সমাধান করতে হলে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। পূর্ব শর্ত হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা অর্জন করা এবং এটাকে ধরে রাখা। এটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতাটা খুব দরকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সংলাপ জনগণের সাথে যতটা সম্ভব, এবং তার পাশাপাশি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আগের সরকারের সময় যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করা হয়েছে, করে করে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে তোলা হয়েছে, যার কারণে প্রতিষ্ঠানগুলো সরকারের কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারে না কিংবা সেটা সেভাবে দাঁড়াতে পারে না। যেমন অর্থনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেখানে মূল রেগুলেটরি বডিগুলো কোনগুলো, বাংলাদেশ ব্যাংক কিংবা জাতীয় রাজস্ব আহরণ সংস্থা NBR, কিংবা ধরেন যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, এই সংস্থাগুলোতেও কিন্তু
এত বেশি রাজনীতিকরণ করা হয়েছে যে সেখানকার সিদ্ধান্তগুলো কিন্তু রেগুলেটরি বডির মতো হয়নি, বরং এটা রাজনৈতিক সিদ্ধান্ত উপর থেকে চাপিয়ে দেওয়ার ফলে তারা নিয়েছে এবং ক্রমান্বয়ে এই সংস্থাগুলো প্রতিষ্ঠানগুলো একটা রাজনৈতিক সরকারের মুখপাত্র কিংবা একটা সংস্থা হয়ে হচ্ছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা চলতো এবং নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে তাদের স্বাধীনতা একেবারে জলাঞ্জলি দিয়েছিল। আমাদের অর্থনীতির প্রায় 80% কিন্তু ব্যক্তি খাতের, 20% মতো সরকারি খাতে। সুতরাং অর্থনীতিটাকে আমি যদি চাঙ্গা করতে চাই এবং অর্থনীতিটাকে চলমান রাখতে চাই তাহলে কিন্তু ব্যক্তি খাত যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি করতে হবে। ব্যক্তি খাতের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও রয়েছেন, তাদের জন্য একটা অনুকূল পরিস্থিতি দরকার। অবশ্যই আমরা দেখেছি যে বিগত কালে যে সুশাসনের অভাব, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ইত্যাদি কারণে অনেক ধরনের ব্যবসায়ী আমরা দেখতে পেয়েছি। সকলেই যে দেশের উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য, শিল্প সৃষ্টির জন্য কাজ করেছেন সেটা না। তো সেই জন্য তাদের উপরে একটা কালিমা লেপন হয়ে গিয়েছে, কিন্তু সেটা ঢালাওভাবে করাটা ঠিক নয়। কারণ সেখানে বেশিরভাগই, আমি বিশ্বাস করতে চাই যে বেশিরভাগই আছেন যারা কিনা সত্যিকার অর্থেই দেশের উন্নয়নের জন্য, দেশের কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের জন্য তারা কাজ করতে চান। তো এখন দেখা যায় যে কোনো একটা আমাদের দেশের আসলে রাজনৈতিক সংস্কৃতিটা এমন হয়ে গিয়েছে যে যখন রাজনৈতিক পালাবদল হয় তখন আগের সময়ে যারা থাকেন বিভিন্ন পদবিতেই শুধু না, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে থাকেন তাদের বিরুদ্ধে একটা প্রতিহিংসার একটা বহিঃপ্রকাশ দেখা যায় এবং সেটা করতে যে কিন্তু ঢালাওভাবেই হয়ে যায় এবং সকলের প্রতি কিন্তু সুবিচার হয় সেটাও না। তো সেই দিক থেকে এখন যেহেতু নির্বাচিত সরকার আছেন এবং তারা অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক ধরনের কর্মসূচি হাতে নিচ্ছেন, তো সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সত্যিকার অর্থেই যারা অর্থনীতিতে অবদান রাখতে চান সেই ধরনের ব্যক্তি খাত, ব্যবসায়ী, তাদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে। অবশ্যই যারা অন্যায় করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সেটার খেয়াল করে বাকিদেরকে আসলে এই একই অপরাধে, সবাইকে একই অপরাধে অপরাধী করার কোনো মানে হয় না। ধন্যবাদ। আমরা ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের আজকে যে ছায়া সংসদের প্রস্তাবিত বিষয় হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোট পেয়েছি। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। আজকের ছায়া সংসদে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়েছে। যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তের কারণে আজকের এই প্রতিযোগিতার সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে আমরা বিজয় বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে নতুন সরকারের জনপ্রত্যাশা পূরণের এগিয়ে যাবে শীর্ষক এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।